নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের আরও একবার স্বাগত। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন বামপন্থীরা, সামগ্রিকভাবে বললে বামফ্রন্ট, সিপিআইএমের লিবারেশন এবং আরজেডি নির্বাচন কমিশনের সামনে যে ঝোড়ো অবস্থান শুরু করেছিল এবং রাতভর অবস্থান চালিয়ে নিয়ে গেছিল, তারপরেই রাজ্য রাজনীতির প্রাক নির্বাচনী আলোচনার যে পরিসর, সেখানে বামপন্থীরা অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার মেট্রো চ্যানেলের যে সাজানো গোছানো অবস্থান শুরু করবার আগেই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বামপন্থীদের এই ঝোড়ো তৎপরতা তৃণমূল শিবিরকে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আনন্দবাজারের মতো প্রতিষ্ঠানপন্থী পত্রিকাও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান, সেখানে জনতার উত্তাপের থেকে বৈভবের বিচ্ছুরণ অনেক বেশি খুঁজে পেয়েছেন, অন্তত তাদের প্রতিবেদনটাকে যদি আমরা সত্যি বলে ধরে নিই। এবং বাস্তবটা হচ্ছে এটা, মমতা ব্যানার্জির এই এসআইআর বিরোধী, বিজেপি বিরোধী মঞ্চ, যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সামাজিকভাবে বয়কটের ডাক দিচ্ছেন, তখন নেত্রীর ঠিক পাশে পাশে যারা বসেছিলেন তাদের মধ্যে কেউ আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ, যার বিরুদ্ধে ওখানকার স্থানীয় এক ইমামের পুত্রকে হত্যার ঘটনায় ইন্ধন যোগানোর অভিযোগ সকলের জানা। সেখানে পাশে এমন অনেকে বসেছিলেন যারা এই দুদিন আগেও বিজেপির বিধানসভা অথবা লোকসভা নির্বাচনে প্রার্থী ছিলেন। আর ঠিক তার সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন, শেষ পর্যন্ত অনেকে পুলিশ হেফাজতে ঠাঁই পেয়েছে, বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা। আমার 2010-এর শেষের দিককার কথা মনে পড়ছিল, এইরকমই এসপ্ল্যানেড ইস্টে পার্শ্ব শিক্ষকদের একটি সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা উপস্থিত হয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনারা 6 মাস অপেক্ষা করুন, সরকার বদলাচ্ছে, আপনাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। বাস্তবে যেটা হয়েছে, মমতা ব্যানার্জি ধর্নাস্থলের সামনে সেই বঞ্চিত পার্শ্ব শিক্ষকরাই 15 বছর বাদেও বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন। সেই বিক্ষোভ দেখাতে গিয়ে তারা মুখোমুখি হয়েছেন তৃণমূলের কর্মী এবং পুলিশের লাঞ্ছনায়। উল্টো দিকে বামপন্থীরা যে সমাবেশের ডাক দিয়েছিলেন, যেখানে আমি আবারও বলছি আরজেডি এবং সিপিআইএমের লিবারেশন তারা সক্রিয়ভাবে অংশ নিয়েছিল, সেখানে জনতার উত্তাপ ছিল অনেক বেশি এবং সেটা প্রত্যাশিত। কারণ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে সরাসরি সংখ্যালঘু মানুষজন এবং সমাজের দুর্বলতম অংশ, যারা বিজেপির মূল টার্গেট, তাদেরকে ভোটার তালিকা থেকে ডিলিট না করতে পেরে এক বিপুল সংখ্যক মানুষ, 60 লক্ষ মানুষ, এবং খুব স্বাভাবিক যার মধ্যে সংখ্যালঘু প্রধান জেলাগুলো এগিয়ে, মুর্শিদাবাদে 11 লক্ষর বেশি মানুষকে এডুকেটেড বা বিচারাধীন করা হয়েছে, মালদায় এই সংখ্যা 8 লক্ষের বেশি। তো এইরকম একটা পরিস্থিতিতে একটু দেরিতে হলেও বামপন্থী নেতৃত্ব যেভাবে রাস্তায় নেমে সক্রিয়তা দেখাচ্ছেন, সেটা বামপন্থীদের আচমকা অনেক বেশি প্রাসঙ্গিক করে তুলেছে। এবং এই নড়াচড়াটা যে কেবলমাত্র কলকাতায় অভিঘাতে সীমাবদ্ধ এরকম নয়, কারণ মোহাম্মদ সেলিমদের এই অবস্থান শুরু হওয়ার ঠিক পরদিনই মুর্শিদাবাদের রানীনগর গত লোকসভা নির্বাচনে যে একটিমাত্র বিধানসভা কেন্দ্রে বামপন্থী প্রার্থী এগিয়েছিলেন, সেখানে বামপন্থী সমর্থকরা বিএলও অফিসে ডেপুটেশন নিয়ে যান এই এডুকেটেডের নাটক বন্ধ করবার দাবি নিয়ে। সেখানে পুলিশ তাদের ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করে, কিন্তু বামপন্থী কর্মীরা মিছিল ভেঙে শেষ পর্যন্ত বিএলও অফিসে পৌঁছে যান। এবং রানীনগরের এই ঘটনা ছড়িয়ে পড়বার সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফে যে চাপ, সেটাকে উপেক্ষা করে জেলায় জেলায় মানুষ এই এডুকেটেডের নাটক বন্ধ করার দাবিতে ডেপুটেশন দিতে শুরু করেছে।
মুর্শিদাবাদের রেজিনগরে পিপুলস ব্রিগেড বলে একটি ছোট বামপন্থী সংগঠন, তাদের কর্মীরা এসআইআরের বিরুদ্ধে মিটিং সংগঠিত করছিলেন। সেখানে তৃণমূল এবং পুলিশ আসে এবং শেষ পর্যন্ত দুজন কর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। যদিও শেষ অবধি গণতান্ত্রিক বিভিন্ন সংগঠন এবং মানুষের চাপে তাদের বিরুদ্ধে সেরকম কোনো ওই রাষ্ট্রদ্রোহ মার্কা জোরালো ধারা পুলিশ দিতে পারেনি, তারা জামিনে মুক্তি পেয়েছেন। রাস্তার লড়াইয়ের ক্ষেত্রে আর একটা জিনিসও উল্লেখযোগ্য যে আরও একাধিক সংগঠন তারা ইতিমধ্যে রাস্তায় নামতে শুরু করেছে, যারা সরাসরি বামফ্রন্টের অংশভুক্ত কোনো বামপন্থী সংগঠন নয়, কিন্তু নাগরিক সমাজের এই সক্রিয়তা এটা একটা বাড়তি গুরুত্বের দাবি রাখছে, কারণ দুটি প্রধান শাসক দল কেন্দ্র এবং রাজ্যের শাসক দলের ছায়ার বাইরে থেকে এই যে বিকল্প রাজনৈতিক শক্তি ক্রমশ কলকাতার রাজপথে তৎপরতা বাড়াচ্ছে, এটাও নিশ্চিতভাবে একটা অন্য দিক ইঙ্গিত করছে। আপনারা জানেন ইতিমধ্যে যে বামপন্থী যারা একটা সময় নো ভোট টু বিজেপি আন্দোলনের সঙ্গে অনেকে যুক্ত ছিলেন, যারা অভয় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যারা রাত দখল ঐক্যমঞ্চের মতো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা যুক্ত হয়ে সংগ্রামী গণমোর্চা তৈরি করেছেন এবং সংগ্রামী গণমোর্চার এ ব্যাপারে বড় মিছিল সংগঠিত করেছে সম্প্রতি কলকাতার বুকে। তুলনামূলকভাবে ছোট শক্তি হলো আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সেখানকার কনভেনশন থেকে পার্ক সার্কাসে ইতিমধ্যে এসআইআর বিরোধী অবস্থান শুরু হয়েছে। সুতরাং সামগ্রিকভাবে এসআইআরকে কেন্দ্র করে বিজেপি বিরোধী একটা তৎপরতা গড়ে উঠছে, যেখানে তৃণমূল কংগ্রেস তার স্টেক রাখতে ব্যর্থ হয়েছে। এখন এটা রাজনৈতিকভাবে কতটা বামপন্থীরা ব্যবহার করতে পারবেন নির্বাচনী ময়দানে, তার সুফল আদৌ পাবেন কি না, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই ভবিষ্যতের গর্ভে লুকিয়ে আছে। অনেকে বলেন যে বুথ যদি আগলানো না যায় তাহলে পারে শেষ পর্যন্ত কোনো লাভই ওঠানো যাবে না। আমি এটা অস্বীকার করছি না যে বুথ স্তরে প্রতিরোধ এবং বুথ স্তরে সংগঠন অত্যন্ত জরুরি, কিন্তু পাশাপাশি ন্যারেশন একটা সেট করা খুব জরুরি। কারণ 1977 সালের মার্চ মাসে জরুরি অবস্থার মধ্যে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেটা আমরা দেখেছিলাম। সেখানে বহু জায়গায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আমাদের চোখে দেখা, যে বামপন্থী বা জনতা পার্টির প্রার্থীদের বুথ আগলানোর মতো কোনো সাংগঠনিক কাঠামো ছিল না। তা সত্ত্বেও দিকে দিকে জনতা পার্টি এবং বামফ্রন্টের প্রার্থীরা জয়ী হয়েছিলেন। 1977-এর জুন মাসে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে জনতা পার্টির নেতা প্রফুল্ল সেন তিনি মনে করেছিলেন যে একা জনতা পার্টি বাজিমাত করতে যথেষ্ট। বামপন্থীরা 294টা আসনের মধ্যে 120টা আসন চেয়েছিল, কিন্তু প্রফুল্ল সেন তাদের 80টার বেশি আসন ছাড়তে রাজি হননি। ফলে সেই নির্বাচনে লোকসভার জোট ভেঙে কংগ্রেস ছাড়াও জনতা পার্টি এবং বামপন্থীরা আলাদা আলাদাভাবে লড়াই করেছিলেন। তখনও অনেকে মনে করেছিলেন যে বামপন্থীরা তাদের কোনো সাংগঠনিক কাঠামো রাজ্য জুড়ে এই জরুরি অবস্থার বিপর্যয়ের পর গড়ে ওঠেনি, ফলে তারা হয়তো শেষ অবধি জয় হাসিল করতে পারবেন না, জয় অধরা থেকে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেছিল যেহেতু পলিটিক্যাল ন্যারেশন সেট করতে পেরেছিলেন বামপন্থীরা, প্রফুল্ল সেনরা পারেননি। সেদিনকে বামপন্থীরা স্পষ্টভাবে বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেব। আজকের এই দাবির প্রাসঙ্গিকতা আজকের পশ্চিমবঙ্গে এতটা বোঝা সম্ভব না। তার কারণ হচ্ছে যে সেদিনকে পশ্চিমবঙ্গের জেলে হাজার হাজার বামপন্থী এবং নকশালপন্থী কর্মী, এমনকি জনতা পার্টির কর্মীরাও অনেকে মিশাতে আটক ছিলেন। দ্বিতীয়ত কথা যেটা, সেটা হচ্ছে 67, 69 এবং তার আগে জমির যে লড়াই বামপন্থীরা করেছিলেন, কংগ্রেসিরা 72 সালে ক্ষমতায় আসবার পর বহু জায়গায় বর্গা চাষি এবং ভাগ চাষিদের উচ্ছেদ করা হয়েছিল। সেখানে বামপন্থীরা স্পষ্টভাবে বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে এই প্রান্তিক গরিব ক্ষেতমজুর এবং বর্গা চাষিদের অধিকার আমরা নিশ্চিত করব। 67, 69 এবং আগের যুক্তফ্রন্টের অভিজ্ঞতা থেকে গ্রামের গরিব কৃষক জনতা তারা এটা বুঝেছিলেন যে হ্যাঁ, বামপন্থীরা যদি আসে তাহলে হয়তো আমাদের হারিয়ে যাওয়া অধিকার আমরা ফেরত পাবো, আরও কিছু বাড়তি অধিকারের দিকে আমরা এগোতে পারবো। সুতরাং সেই পলিটিক্যাল ন্যারেশন লেফটদের মাইলেজ দিয়েছিল। বড় যোদ্ধার, বড় কৃষক নির্ভর
যে জনতা পার্টি এবং শহুরে যে কংগ্রেসের পুরনো একটা ক্ষয়িষ্ণু অংশনির্ভর যে জনতা পার্টি, তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে গরিব মানুষের স্বার্থ, রাজনৈতিক বন্দীদের স্বার্থ প্রতিনিধিত্বকারী কোনো দাবি রাখতে পারেননি। এবং বামপন্থীদের সেই ন্যারেশন মানুষ গ্রহণ করেছিল বলেই 1977 সালের জুন মাসের বিধানসভা নির্বাচনে সমস্ত রাজনৈতিক পণ্ডিতদের বোকা বানিয়ে বামফ্রন্ট সরকার প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছিল। তার আগে যে দুটি সরকার এসেছিল আপনারা জানেন, বামপন্থীরা যার অংশ ছিলেন সেটি বামফ্রন্ট ছিল না, সেই দুটি যুক্ত ফ্রন্ট ছিল। এখন বক্তব্যটা হচ্ছে যে এই পরিস্থিতিতে, এই ক্রস রোডে দাঁড়িয়ে বামপন্থীরা কতটা রাস্তার লড়াইয়ের দখল রাখতে পারবেন। বামপন্থীরা তাদের বামপন্থী গণভিত্তি, অন্যান্য বামফ্রন্টের বাইরেও যে বামপন্থী শক্তি আছে তাদেরকে আরও বেশি বেশি করে সঙ্গে আনতে পারবেন। আমি জানি যে আরও একাধিক নকশালপন্থী গোষ্ঠীর সঙ্গে এই মুহূর্তে বামপন্থী নেতৃত্বে আলোচনা চলছে, যদিও সেটা কোনো কনক্লুসিভ জায়গায় এখন পর্যন্ত পৌঁছয়নি। কিন্তু যদি পৌঁছতে পারে, সেটা সাংগঠনিকভাবে বামফ্রন্টের রাতারাতি বিরাট বিস্তার ঘটবে এটা একদমই নয়, কিন্তু রাজনৈতিক পলিটিক্যাল ন্যারেশনের ক্ষেত্রে একটা উন্নতর উচ্চতর মাত্রায় পৌঁছবে, এটা বাস্তব কথা। বামপন্থীরা কতটা এটা মানুষকে বোঝাতে পারবেন, আমি একটু আগে বলছিলাম যে মমতার মঞ্চ আলো করে বসেছিলেন যারা, তারা দুদিন আগেও বিজেপির প্রথম সারির মুখ ছিলেন, যাদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে মুসলমানদের পাকিস্তানে না পাঠিয়ে তিনি থামবেন না। তারা আজকে মমতা ব্যানার্জির মঞ্চ আলো করে বসে থাকছেন ধর্মতলায়। এর উল্টো দিকের সত্যিটা হচ্ছে এইটা যে যদি কোনো কারণে মমতা ব্যানার্জি সরকারের পতন ঘটে এবং বিজেপি ক্ষমতায় আসে, আমি হাইপোথেটিক্যালি বলছি, তাহলে দেখা যাবে যে আজকে তৃণমূল কংগ্রেসের যারা মঞ্চ আলো করে বসে আছেন, নিচের তলায় যারা মাতব্বরি করে বেড়াচ্ছেন, এলাকায় এলাকায় যাদেরকে দেখে মানুষ মনে করছেন যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে বরঞ্চ আনা যেতে পারে, তাদের মধ্যে 90% সরাসরি বিজেপির খাতায় নাম লেখাবে। কারো কারো ক্ষেত্রে সেটা ঘরোয়াবাসী হবে, তারা বলবেন আমরা বিজেপিতেই ছিলাম, মধ্যেখানে আমার মামা বাড়ি গরমের ছুটিতে বেড়াতে যাওয়ার মতো তৃণমূল কংগ্রেসে গেছিলাম, আবার ফিরে এসেছি। এই বিষয়টা বামপন্থী নেতৃত্ব, সিপিআইএম নেতৃত্ব সাধারণ মানুষের কাছে কতটা বোঝাতে পারবেন, কারণ আজকে তৃণমূল কংগ্রেসের উপর রাগে, ক্ষোভে, অভিমানে, দুঃখে যারা বিজেপির দিকে ঝুঁকছেন, তারা যে সবাই বিজেপির হিন্দুত্ববাদী লাইনকে মেনে নিয়ে ঝুঁকছেন, তারা যে সবাই একটা বর্ণবাদী কাঠামোর পক্ষে দাঁড়িয়ে বিজেপিকে ভোট করতে চলেছেন তা নয়। তাদের অনেকটাই একটা বড় অংশের ক্ষোভ, যার মধ্যে বামপন্থীদের চলে যাওয়া ভোটার সমর্থকরা অনেকে রয়েছেন, তারা কার্যত তৃণমূল কংগ্রেসকে যে কোনো মূল্যে সরাতে চেয়ে বিজেপির দিকে ঝুঁকছেন। সুতরাং এই ভোটারদের মধ্যে বামপন্থীরা তাদের রাজনৈতিক ন্যারেশন কতটা নিয়ে যেতে পারবেন সঠিকভাবে, শুধুমাত্র মুখে মুখে সেটিং বলে কোনো লাভ হবে না। তার উপরেও নিশ্চয়ই এটা নির্ভর করবে যে রাস্তার লড়াইতে নতুন করে বামপন্থীরা দিতে শুরু করেছেন, তার আউটকাম তারা ইভিএমের বাক্স থেকে সত্যি সত্যি বার করতে পারবেন কিনা। এটা একটা জীবন্ত রাজনৈতিক বিতর্ক, কারণ মানুষের যে রাজনীতি সেটা কোনো একাডেমিক্সে ঠান্ডা ঘরে বসে তার চূড়ান্ত কথা বলা সম্ভব না, আমরাও সেটা দাবি করছি না, কিন্তু যেটা একটা সম্ভাবনা সেই কথাটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা ইচ্ছে করলে আপনাদের মতামত, রাজনৈতিক মতামত নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। thenewscounter.s এই পর্যন্ত। আপনারা চাইলে আমাদের যারা শুনছেন এই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, যে একটা বেল চিহ্ন আছে, ঘন্টার যে একটা ছবি আছে সেটাতে আঙুল ছুঁয়ে। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।